শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি তানজিয়া যুদ্ধি। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। সবচেয়ে বিপাকে রিকশা চালক, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। বৃষ্টির আশায় অনেক এলাকায় ইশতিকশা নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এমন পরিস্থিতিতে কোনো সুখবর দিতে পারছেন না আবহাওয়া অফিস। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আমি দর্শককে যেমনটি বলছিলাম যে আবহাওয়া অফিস খুব একটা আসলে ভালো সুখবর দেয়নি। এ নিয়ে আসলে আবহাওয়া অফিস কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে নতুন করে? আবহাওয়া অফিস আসলে কিছুটা হলো সুখবর আজকে দিয়েছেন এবং আগামী 2 তারিখ থেকে আগামী মাসের ঠিক 5 তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু আসলে আবহাওয়া অফিস দিয়েছে এবং সেই সাথে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনাও তারা বলছেন। এবং আরেকটি বিষয় হলো এর পাশাপাশি কিন্তু 28 তারিখ থেকে কিন্তু আবার আরেকটা হিট অ্যালার্ট জারি হওয়ার কথাও কিন্তু তারা বলছেন। এবং আজকে কিন্তু প্রায় হিট অ্যালার্ট জারির যে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে এবং আরো একদিন রয়েছে। এরপরে 28 তারিখ থেকে আবারও নতুন করে আরো একটি হিট অ্যালার্ট জারির কথা কিন্তু তারা বলছেন। সেই সাথে সাথে কিন্তু যেটি বললাম যে আগামী মাসের ঠিক আসলে আবহাওয়াটা প্রায় 2-3 ডিগ্রি কমে আসবে এবং প্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাকে আর একটু বলে রাখি যে এই আবহাওয়া অফিস আজকে কিন্তু 39 ডিগ্রি কিন্তু আসলে আপনারা রেকর্ড হয়েছে গড় তাপমাত্রা এবং এর আগে গতকালকে কিন্তু প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু রেকর্ড করেছিল আবহাওয়া অফিস। এবং আপনাকে আর একটু বলে রাখি যে এইবার যে এই তাপমাত্রা এবং তাপ প্রবাহ এটি কিন্তু আসলে গত 75 বছরকে আপনার রেকর্ড ছাড়িয়েছে কিন্তু আজকের এবারের এই তাপমাত্রা। এবং আবহাওয়া অফিস কিন্তু বলেছে আসলে এপ্রিল মাস এবং মে মাস এই 2 মাসে যদিও কিছুটা বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে কিছু উষ্ণতম মাস হিসেবে ধরা হয়, তবুও কিন্তু এইবার কিন্তু সব থেকে বেশি এই মাস এপ্রিল মাসে কিন্তু বেশি দিন আসলে এই তাপ প্রবাহ কিন্তু আপনার বয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু যেটি বললাম যে আসলে 75 বছরের রেকর্ড কিন্তু এটি আসলে ভাঙছে এইবারের এই তাপ প্রবাহ। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এটি কিন্তু আসলে আপনার যে হিট অ্যালার্ট জারি ছিল সেটি কিন্তু আপনার আজকে কিন্তু আসলে আপনার দ্বিতীয় দিন চলছে এবং আগামীকালকে শেষ হওয়ার কথা। কিন্তু যে আবহাওয়ার যে আসলে আপনার রেকর্ড এবং আবহাওয়ার যে পূর্বাভাস সেটিতে তারা বলছে আগামী আরো 3 দিন হয়তো বা এই হিট অ্যালার্ট জারি করতে পারে আবহাওয়া অফিস। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে প্রায় এই গতকালকে কিন্তু প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ রেকর্ড হয়েছে যশোরে। এবং বেশ কিছুটা কিন্তু আপনার তেমন একটা হ্রাস কিন্তু আজকে কিন্তু পাইনি, কিন্তু তবে এখন পর্যন্ত 39 ডিগ্রি পর্যন্ত আসলে আপনার এটি কিন্তু আপনার রেকর্ড করা হয়েছে। এবং যদি আরেকটু বলে রাখি যে গরমে কিন্তু আসলে মানুষ এক ধরনের অতিষ্ঠ এবং হাঁসফাঁস করছে সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের যারা রয়েছেন তারা। আজকে যদিও ছুটির দিন, সেই ছুটির দিন উপলক্ষে কিন্তু যদিও মানুষের একটু আনাগোনা কম, কিন্তু তবুও যারা নিম্ন আয়ের মানুষ তাদের কিন্তু আসলে আজকে প্রতিদিনই কিন্তু তাদের কাজ থাকে এবং তারা কিন্তু বের হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আপনার তাদের একটু আপনার প্রায় বেশ কষ্টই পোহাতে হচ্ছে। এবং গরমে কিন্তু এক ধরনের অতিষ্ঠ মানুষ এবং নিম্ন আয়ের যারা রয়েছেন তারা কিন্তু যদিও আপনার এই কাজের জন্যই তারা ঘর থেকে বের হচ্ছেন। এবং যদিও আবহাওয়াবিদ বলছেন এবং যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন সবাই কিন্তু বলছেন আসলে এই গরমে কিন্তু ছাতা মাথায় দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং আপনার গাছের নিচে ছায়া যাতে থাকতে পারে সেটি কিন্তু বলেছেন। তবে বরাবরই কিন্তু আসলে বলছেন যে আসলে এসির ব্যবহারটা কিন্তু আসলে খুব বেশি হচ্ছে রাজধানী ঢাকাতে, কারণ বেশিরভাগ ভবনই কিন্তু আসলে এসি রয়েছে এবং এই এসির কারণে কিন্তু আসলে এক ধরনের স্বাস্থ্যের যেমন ক্ষতি হয় তেমনি কিন্তু আসলে এসি থেকে বের হওয়ার পরে কিন্তু আসলে বাইরের যে আবহাওয়া তাপমাত্রা সেটির সাথে আসলে সামঞ্জস্য করতে কিন্তু আসলে এক ধরনের আপনার স্বাস্থ্যেরও কিন্তু আসলে ক্ষতি হচ্ছে এমন কিন্তু বলছেন আসলে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু আরো নির্দেশনা দিয়েছেন যাতে কোন ধরনের কোনো আসলে হিট স্ট্রোক যাতে না হয় সেই ব্যাপারে যেন মানুষ সচেতন থেকে বারবার বেশি বেশি পানি খায় এবং আপনার যাতে আপনার তারা আসলে ছায়াযুক্ত স্থানে থাকে, বিশ্রাম নেয় এবং আপনার ঘর থেকে যদি অতি প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে যদি না বের হয় সেটি কিন্তু আসলে আপনার তারা কিন্তু বারবার আসলে সচেতন করছেন যারা আপনার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন। আপনাকে আর একটু বলে রাখি যে এই তাপ প্রবাহ কিন্তু আসলে এই পুরো মাস জুড়েই কিন্তু ছিল আপনার এই এপ্রিল মাস জুড়ে এবং আগামী মে মাসে যে আবহাওয়ার যে আসলে স্বস্তির খবরটা যেটা দিলেন আবহাওয়া অফিস সেখানে কিন্তু আসলে আপনার কালবৈশাখী ঝড় হতে পারে এবং কিছু বজ্রপাত হতে পারে এবং এরপরে হয়তো বা আসলে আবার কিছুটা তাপপ্রবাহ বাড়তে পারে এমনটা কিন্তু আসলে তারা বলছেন। এবং সব থেকে আর একটা বড় বিষয়, সবকিছুর পরেও আসলে এই যে খরতাপ এবং এই যে তাপপ্রবাহ দীর্ঘদিন ধরে চলে আসা এই মাস পুরোটাই, সেটির পরেও আসলে আগামী মাসে যে একটু স্বস্তির খবর পাওয়া গেল এটিতে আসলে সাধারণ মানুষ কিছুটা খুশি রয়েছে যে হয়তো আর কয়েকদিন পরেই আর
একটু বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির পরেই আসলে মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং এটি আসলে তারা কিন্তু খুবই মানে আনন্দের সহিত আসলে তারা বলছেন যে আপনার এই পূর্বাভাসটা আসলে তাদের জন্য খুবই উপযোগী হবে এবং এত গরমের পরও মানুষ একটু হলেও আসলে স্বস্তিতে কয়েকটা দিন কাটাবে এবং সব থেকে বড় কথা আসলে আজ থেকে সারা বাংলাদেশেই কিন্তু আসলে আপনার আর এই আবহাওয়ার তীব্র গরমে কিন্তু সবাই কিন্তু আসলে খুবই অতিষ্ঠ এবং আপনাকে আর একটু বলে রাখি যে আসলে আমরা আজকে কিন্তু আসলে আপনার বিশেষ পরীক্ষা হচ্ছে এবং 46 বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আজকে অনুষ্ঠিত সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং আপনার আর এই পরীক্ষা কিন্তু আসলে শিক্ষার্থীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছেন রাজধানী ঢাকায় পরীক্ষা দিতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গরমের মধ্যেই কিন্তু আসলে তারা পরীক্ষাটা দিচ্ছেন আবহাওয়ার এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ যুক্ত হয়েছিলেন আবহাওয়া অফিস থেকে এদিকে চুয়াডাঙ্গা ও যশোরে চলছে অতি তীব্র তাপপ্রবাহ বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রায় আমি প্রথমেই চলে যাচ্ছি সেতুর কাছে সেতু চুয়াডাঙ্গায় আজকের আসলে তাপমাত্রা কেমন দেখছেন এবং কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস ধন্যবাদ জ্যোতি আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গায় কিন্তু অতি তীব্র তাপদাহ কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে আর কি যেটা মানে একেবারেই জনমনে মানে জনসাধারণের ভিতরে সহ্য করার মতো না আমি একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু মাঝখানে কিন্তু বেশ মানে কয়েকদিন আগে কিন্তু রাত্রেবেলা হঠাৎ করে কিন্তু হচ্ছে হালকা কালবৈশাখীর সাথে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয় তারপরে কিন্তু পরের দিন কিন্তু হালকা একটু তাপমাত্রা কমলেও তারপরের দিন থেকে কিন্তু আবার সেই 42-এর হচ্ছে পারদেই হচ্ছে তাপমাত্রা এসে দাঁড়িয়েছে সুতরাং সেই থেকে কিন্তু মাঝখানে বৃষ্টির পরের দিন হচ্ছে 40 ডিগ্রির ভিতরে তাপমাত্রা থাকলেও বৃষ্টির একদিন পরের থেকে কিন্তু তারপর থেকে 42-এর পারদেই হচ্ছে তাপমাত্রা কাটা দাঁড়িয়ে থাকছে তো সেক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু এই টাইমে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস এই টাইম বলতে আপনার সকাল 9টায় 33 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু হচ্ছে তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অফিস ঠিক আজকেও কিন্তু এই সকাল 9টায় কিন্তু 33 ডিগ্রি তাপমাত্রায় আবহাওয়া অফিসে রেকর্ড করেছে বলে আমাকে জানিয়েছে তো সেক্ষেত্রে গতকাল যে চুয়াডাঙ্গাতে বিকাল 3টায় কিংবা সন্ধ্যা 6টায় 42.2 ডিগ্রি হচ্ছে তাপমাত্রা রেকর্ড করেছিল চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজকেও কিন্তু সে একই পথে হাঁটছে বলা যেতে পারে চুয়াডাঙ্গা কারণ তাপমাত্রা তো কমার কোনো সম্ভাবনা নেই তবে এর মাঝখানে একটু হচ্ছে সুখবর দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে এপ্রিলের শেষের দিকে যে মানে তাপমাত্রা আরো বাড়বে কিন্তু বাড়ার পরে যে সুখবরটা সেটা হচ্ছে কিন্তু মেয়ের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তাপমাত্রা কমা কিংবা বৃষ্টিপাত হবে বলে আমাকে জানিয়েছে যদি হঠাৎ করে কোনো হচ্ছে মানে দুর্ঘটনা না ঘটে থাকে আর আমি যদি একটু বলে রাখি সেটা হচ্ছে কিন্তু এই যে চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে অতি তীব্র তাপদাহের ভিতরে নিম্ন আয়ের খেটে খাওয়ার মানুষ তো কষ্ট করছে তার ভিতরে কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি গতকালকে আমাদের টেলিভিশনে প্রচারিত হয় সেটা হচ্ছে কিন্তু রাস্তায় কিন্তু ভিটামিন গলে যাচ্ছে এই ক্ষেত্রে আমাকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সে তার পক্ষে কথা বললেও আমি আরো কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে এটা কিন্তু ভিটামিনটা অতি নিম্নমানের ব্যবহার করার কারণে কিন্তু গলে যাচ্ছে কারণ তাছাড়া কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু আমাদের দেশের রাস্তার ভিটামিন কিন্তু গলার কথা না আমি আরো জানিয়ে রাখি সেটা হচ্ছে আমি কৃষি অফিসের সাথে কথা বলেছি আমাকে কৃষি অফিস থেকে যেমনটা জানিয়েছে যে এই তীব্র তাপদাহে যেহেতু হচ্ছে ধান কিংবা ভুট্টা যেহেতু কর্তন চলছে সেক্ষেত্রে ধান কিংবা ভুট্টার কর্তনের সম্ভাবনা নাই তবে এখন যে ক্ষতির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আম কিংবা সবজিতে এই আম কিংবা সবজি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় যদি এইভাবে টানা আরো কিছুদিন তীব্র তাপদাহ বয়ে যায় তবে এর কৃষি বিভাগ আমাকে একটু আশ্বস্ত করে জানিয়েছে সেটা হচ্ছে যদি কৃষি বিভাগের পরামর্শ ক্রমে চাষিরা পরিচর্যা কিংবা সেচ দিয়ে থাকে তাহলে হয়তো বা খুব একটা ক্ষতির সম্ভাবনা থাকবে না বলে আমাকে জানিয়েছে এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ আমরা এখন চলে যাচ্ছি যশোরে সেখানে আছে আমাদের সহকর্মী ইন্দ্রজিৎ রায় ইন্দ্রজিৎ আপনি জানাবেন যে আপনার যশোরে এই যে তীব্র কিংবা অতি তীব্র তাপদাহে বর্তমানে জনজীবনের কি অবস্থা কিংবা সার্বিক পরিস্থিতি সেতু আসলে আপনি যেমনটি বলছিলেন যে
চুয়াডাঙ্গা এবং যশোরের তাপমাত্রা কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় রেকর্ড হচ্ছে, অর্থাৎ যে চলমান যে তীব্র তাপপ্রবাহ তার প্রভাব কিন্তু চুয়াডাঙ্গার মতো যশোরেও কিন্তু যে নাকাল অবস্থা তৈরি হচ্ছে, অর্থাৎ দুর্বিষহ জীবনযাপন করছে এই জেলার মানুষ। টানা প্রায় 2 সপ্তাহ ধরে যে তীব্র তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহের ফলে দুর্ভোগ যেটি বলা হয়, যে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছে তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু যে বোরো মৌসুম চলছে, সেই বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। যারা কৃষি শ্রমিক আছেন, সেই কৃষি শ্রমিক তারা কিন্তু কৃষকের যে স্বপ্নের যে সোনার যে ফসল, সেটি ঘরে তোলার যে কর্মযজ্ঞ সেটি শুরু হয়েছে। এই ধান যারা ঘরে তোলার কাজে সম্পৃক্ত রয়েছে, যে কৃষিজীবী শ্রমিক, পানির স্তর নেমে যাওয়ার কারণে পানির সংকট তৈরি হয়েছে। আমাদের সহকর্মী চুয়াডাঙ্গা থেকে খায়রুজ্জামান সেতু এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রায় যুক্ত হয়েছিলেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে কয়েকটি সহযোগিতা বিষয়ক নথিতে সই হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর শ্রেতা নাভিসিন। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। In our historical, linguistic and common culture heritage, the warm and cordial relations between our two countries are ever grown in multifaceted areas of cooperation. This morning, Prime Minister Thavisin and I discussed in detail the bilateral and regional issues of mutual interest. We see Thailand as a very important and dynamic partner in our engagement with the vibrant economies of Southeast Asia. On trade cooperation, we discussed at length measures to enhance the current volume of our bilateral trade and agreed to work together to achieve healthy two-way growth. I assured the Prime Minister to take the necessary measures for investment facilitation and ease of doing business in Bangladesh. I proposed to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. We both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. In this regard, our concerned ministers of commerce have signed a letter of intent LOI. To facilitate smooth contact between Thai and Bangladeshi officials, we signed the agreement on visa exemption for We have an agreement for diplomatic pass holders. For Bangladesh, Thailand is a potential partner to engage in energy cooperation. To explore the potential of energy cooperation, the Memorandum of Understanding (MEU) on energy cooperation was the second instrument signed. A third Memorandum of Understanding has been signed on cooperation and mutual assistance in customs matter. To benefit from Thai knowledge, experience, and best tourism practices, we signed the Memorandum of Understanding on cooperation in the field of tourism. To ensure food security for our people, we explored the possibility of collaboration in the agriculture and food processing sectors. Regarding maritime connectivity, we discussed the direct shipping line between Ranong Port and Chattogram Port. We are following with great interest Thailand's flagship land bridge project. We discussed the possibility of cooperation on training and capacity building for Bangladeshi medical personnel. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh.
I propose to the Thai side to enhance cooperation among specialized universities between the two countries, especially in agriculture, fisheries, and food processing. Ladies and gentlemen, Prime Minister Thavisin and I also discussed regional cooperation mechanism under the BIMSTEC framework. Thailand, as a current chair and host of summit to be held later this year, will hand over the chairmanship to Bangladesh. We firmly believe the BIMSTEC is a key driver of regional economic growth for total population of 1.8 billion. To achieve a sustainable solution to the Rohingya crisis, Bangladesh sought the support of Thailand. To conclude, I reiterate the importance of high-level. On behalf of the government of the People's Republic of Bangladesh, I invited Prime Minister Thavisin to undertake a return visit to Bangladesh. We want to welcome him very soon. Thank you all. Thank you very much. Thank you, Prime Minister. বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে কয়েকটি সহযোগিতা বিষয়ক নথিতে সই হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। সরাসরি আমরা সেখানেই ছিলাম। দেখছেন দেশ জনপদ লাইভ। তীব্র গরমের প্রভাব পড়েছে বাজারেও। শাকসবজি সহ নিত্যপণ্যের দাম বাড়তি বলে জানান ক্রেতা বিক্রেতারা। দর্শক, পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এই তাপ প্রবাহের কারণে তো আসলে নিত্যপণ্যের দাম দর বেড়েছেই, সেই সাথে আমাকে জানাবেন এই তাপ প্রবাহের কারণে সরবরাহে কোনো ঘাটতি দেখা দিয়েছে কিনা, বিক্রেতারা কি বলছেন এ নিয়ে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে নিত্যপণ্যের বাজার, আসলে নিত্যপণ্যের বাজারে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে ঈদের পরে বাজার এখনো স্থিতিশীল আছে, কোনো পণ্যের দামই বাড়েনি, শুধুমাত্র তেলের বাজারটা একটু বেড়েছে। কিন্তু ক্রেতা যারা আছেন তারা বলছেন বর্তমান বাজারের যে অবস্থা সেটা আসলে তাদের নাগালের বাহিরে, এবং এই যে পণ্যের দামগুলোই আছে এগুলো তাদের আসলে কেনা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তারা যেটা বলার চেষ্টা করছেন যে ঈদের আগে কিছু পণ্যের দাম যা ছিল তার চেয়ে অতিরিক্ত বেড়ে গিয়েছিল, সেগুলো হয়তো বা কিছুটা কমছে, কিন্তু ওভারঅল বাজারের দাম কোনোভাবেই কমেনি। এবং তারা যেটা বলেছেন যে যখন কোনো কিছু নিয়ে মানে হইচই শুরু হয় তখন সরকার একটু তাদের মনিটরিং সেল বাড়ায়, আদারওয়াইজ যখন আবার সেটা শান্ত হয়ে যায় সরকার কিন্তু আর কোনোভাবে বাজার তদারকি করে না, অর্থাৎ বাজার তদারকির একটা অভাবের কথা তারা বলেছেন। আপনাকে একটু বলে রাখি, এই মুহূর্তে বাজারের সবচেয়ে যে জিনিসগুলোর দাম বেশি সেটি হচ্ছে আপনার মাছ এবং মাংসের বাজারে। মাংসের বাজারের দাম সবচেয়ে বেশি। মাংস 780 টাকায় বিক্রি হচ্ছে, মাছ মান বেঁধে 700 থেকে 800, সর্বনিম্ন একটা মাছের দাম হচ্ছে 200 টাকা। 200 টাকার নিচে কোনো মাছ নেই। ওভারঅল আমরা যেটা মানুষের সাথে কথা বলেছিলাম তারা যেটা বলেছেন মানুষের যেভাবে আয় না বাড়ে নাই, কোনোভাবে আয় বাড়ে নাই, কিন্তু মানুষের ব্যয় বেড়েছে। অর্থাৎ এই যে ব্যবসায়ীরা বলছেন যে বাজার স্থিতিশীল আছে, কিন্তু ক্রেতারা বলছেন এই স্থিতিশীলতাই মূলত তাদের জন্য সব কিছু বাড়তি হচ্ছে, যার ফলে কিন্তু তাদের জীবন ধারণ কষ্ট হয়ে যাচ্ছে, এবং এই ঊর্ধ্বগতির বাজারে তাদের জীবন ধারণ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে আরেকটু জিনিস জানিয়ে রাখি, তীব্র গরমের কারণে কিন্তু একটা প্রভাব বাজারেও দেখা দিয়েছে। আমরা সকালে এসে দেখলাম সেই অর্থে মানুষ নেই এখনও, কিন্তু আমরা এই আজকে শুক্রবার কারণ বাজারে যে পরিমাণ মানুষ থাকার কথা ছিল এই তীব্র গরমে কিন্তু মানুষ সেভাবে আসছেন না, অর্থাৎ যার ফলে মানুষের যে ধরনের এই গরমকে কেন্দ্র করে যে ভোগান্তি, এটা কিন্তু তাদের ভোগান্তি নিয়েও তারপরে তারা বাজারে আসছেন, কিন্তু বাজারে এসে তারা আরেক ধরনের অস্থিরতার মধ্যে পড়ছেন মূলত দামকে কেন্দ্র করে। অর্থাৎ এই যে বাজারের অস্থিরতা এটি গত
কয়েক মাস থেকেই চলছে। আমরা গণমাধ্যম কর্মীরা এই বিষয়ে বারবার খবর দিচ্ছিলাম। যখনই কোনো বিষয় নিয়ে এক ধরনের শুরু হয় তখনই সরকার শুধু মনিটরিং সেল বাড়ায়, আদারওয়াইজ বাড়ায় না। অর্থাৎ ঈদের পরে ব্যবসায়ীরা বলছেন যে বাজার স্থির আছে, কিন্তু ক্রেতারা ঠিক বিপরীত কথা বলছেন। এই যে মানুষের নিম্ন আয়ের মানুষ যারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এই নিত্যপণ্যের বাজারে, মূলত যারা নিম্ন আয়ের মানুষ আছেন, নিম্ন আয়ের মানুষদেরকে কিন্তু ভোগান্তি চরমে উঠেছে। এবং তারা যে অভিযোগটা বারবার করছেন, আমরা যে জায়গায় কাজ করি বা যেখানে চাকরি করি সেখানে আমাদের বেতন বাড়েনি, কিন্তু বাজারের যে অবস্থা সেই অর্থে বাজার কিন্তু বেড়েই চলছে। এই জন্য তারা চাচ্ছেন যে এই ঊর্ধ্বগতির বাজারটা যদি আরও নিম্নমুখী হয় তাহলে তাদের জন্য যেমন সুবিধা হয়, একই সাথে তাদের পরিবার পরিজন নিয়ে তারা একটু হলেও ভালোভাবে চলতে পারবেন। আমরা এখনও সবজির বাজারে যাইনি, যদিও আমরা গত কয়েকদিন থেকে বলছিলাম যে সবজির বাজারে কিছুটা নিম্নমুখী, কিন্তু আমরা একটু পরে সবজির বাজারে গেলে হয়তো বা সবজির বাজারটা বলতে পারবো। তবে চিনি, ডাল, তেল, একমাত্র তেলের দামটা ঈদের পরে বেড়েছে, বাকি সব পণ্য স্থির আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর চালের ব্যাপারে যদি আমরা আপনাকে বলি যে চালের বাজার চালের বাজার ঈদের আগে যা ছিল এখনই চালের বাজারটা স্থির আছে। নতুন চাল কিন্তু ইতিমধ্যে বাজারে আসা শুরু করেছে, যার ফলে বিক্রেতারা যেটা বলেছেন যে চালের বাজার আগামী কিছুদিনে কমবে, কারণ বোরো ধান এই বাজার আসার সাথে সাথে তাদের কিন্তু এই চালের বাজার নিয়ে একটু হচ্ছে কোনো করেছে। তো সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে সয়াবিন তেলের দামটা কিন্তু যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু সরকার আপনার ভ্যাট কমানোর কারণে কিন্তু এই সয়াবিন তেলের দামটা একটু তুলনামূলক কম ছিল, কিন্তু 15 এপ্রিলের পরে কিন্তু হঠাৎ করে ব্যবসায়ীরা আবার সিদ্ধান্ত নেয় যে সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা করে বাড়াবে। এটা কিন্তু তখন একটু আলোড়ন তৈরি করেছিল। পরবর্তীতে সরকারের সাথে বসে দফায় দফায় সিদ্ধান্ত করে সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানো হয়েছে। যদি কিছু কিছু সয়াবিন তেল তার চেয়েও বেশি বিক্রি করা হচ্ছে, আপনার যেটা 5 লিটারের আছে, সব মিলিয়ে সয়াবিন তেলের দামটা কিন্তু প্রতি লিটারে 4 থেকে 4 টাকা বেড়েছে। অর্থাৎ সব মিলিয়ে মানুষের যে নাবিশ্বাস বাজারকে কেন্দ্র করে সেটা কিন্তু চলমান আছে। এই জন্য তারা চাচ্ছেন যে সরকার যদি বাজারের মনিটরিং সেলটা বাড়ায় তাহলে বাজারটা আরেকটি স্থিতিশীল থাকবে এবং সেটা তাদের জন্য কিছুটা হলেও কষ্ট লাঘব করবে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আজকের বাজার দর নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জ্যোতি। মাজহারুল ইসলাম যুক্ত হয়েছিলেন বাজারের নিত্যপণ্যের দরদাম নিয়ে আপডেট দেওয়ার জন্য। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। ইতোমধ্যে সব হল খালি করার কথা থাকলেও শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন। সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এলেও ক্যাম্পাসের পরিস্থিতি এখনো থমথমে। সবশেষ অবস্থা জানাতে চুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চুয়েট ক্যাম্পাসের সব পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে ক্যাম্পাসের পরিস্থিতি এখন ভালো বলা যায়, কারণ যে সড়ক অবরোধ ছিল 4 দিন, সেই সড়ক অবরোধ গতকাল রাত থেকে তুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন। এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি ভালো বলা যায়, কারণ হচ্ছে যে শিক্ষার্থীর যে আন্দোলন তাই সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমরা একজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসলে আপনাদের তো আন্দোলন স্থগিত করা হয়েছে এবং ক্যাম্পাস অনির্দিষ্টকালে বন্ধ করা হয়েছে, আপনারা তাহলে ক্যাম্পাস ছাড়বেন না ক্যাম্পাস থাকবেন? আপাতত আমাদের গতকালকে স্যাররা আমাদের যে কথা বলেছেন, যে ডিসিশন দিচ্ছে যে তাদের যে পূর্ববর্তী যে ডিসিশনটা ছিল আর কি, যে ক্যাম্পাস হল ত্যাগ করতে হবে, এটা আপাতত তারা আজকে পুনর্বিবেচনা করবে। আজকে একটা নতুন মিটিং বসবে, সেখানে তারা পুনর্বিবেচনা করবে। যতক্ষণ তারা পুনর্বিবেচনা করে নতুন আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা হলে অবস্থান করতে পারবো, এটা স্যাররা আমাদের জানিয়েছে। যেহেতু আপাতত তারা আমাদের হল ছাড়তে এখন পর্যন্ত জোর দেয়নি, আমরা হল ছাড়ছি না। এবং আমাদের ছাত্রদের সাথে মিটিং এ ছাত্ররা মোটামুটি সম্মত হয়েছে যে আমরা ক্লাসে ফিরছি। তো যেহেতু আজকে কালকে বন্ধ, তো রবিবার থেকে ক্লাস শুরু, তো স্যাররা যদি আমাদের হল ছাড়ার ব্যাপারটা উঠিয়ে নেয় তাহলে আমরা রবিবার থেকে হয়তো ক্লাস শুরু করতে পারবো। আপাতত আমরা হল অবস্থান করছি। জি, আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখন পর্যন্ত শিক্ষার্থীরা হল অবস্থান করছেন। পাশাপাশি আজ দুপুর 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ে একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা রয়েছে। সেই সভায় আসলে বিশ্ববিদ্যালয়ে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সেটির বিষয়ে বিবেচনায় নেওয়া হবে এবং শিক্ষার্থীরা যে হল অবস্থান করছেন সেই বিষয়টিও সিন্ডিকেট সভায় আসলে বিবেচনা নেওয়া হবে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে 10 দফা দাবি ছিল সেই দাবিগুলো ইতিমধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি কয়েকটি দাবি পূর্ণ করেছেন। তবে যে 4 লেন সড়কের যে কাপ্তাই সড়কের যে 4 লেন করার কথা ছিল, পাশাপাশি যে নিরাপদ সড়ক, তাদের যে আন্দোলন সেটি শিক্ষার্থীরা ফলো আপে রেখেছেন। তারা বলছেন যে আমাদের যে দাবি, তাদের যে দাবিগুলো সেগুলো তারা ফলো আপে রেখেছেন এবং এগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বারবার তারা যোগাযোগ রাখছেন এবং যদি এই তাদের যে দাবি সেগুলো যদি পূরণ না হয় বা তাদের দাবিগুলো যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের তালবাহানা করে তাহলে তারা আবারও আন্দোলনে ফিরবেন। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের যে দাবি, সে যেসব দাবি দেওয়া ছিল, বিশেষ করে সড়ক 4 লেন করা, এই সামান্য ট্রাভেলসের কারণে 2 জন শিক্ষার্থী নিহত, সেই ট্রাভেলসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যে চালকের যে সহকারী ছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি
এই শিক্ষার্থী যে দুজন নিহত তাদের ক্ষতিপূরণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বস্ত করছেন এবং তাদেরকে যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সড়ক যে 4 লেন করার কথা সেই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ ছাত্রদের যে প্রতিনিধিরা রয়েছেন তারাও কথা বলবেন এবং কথা বলে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন শিক্ষার্থীরা হলে থাকছেন, সিন্ডিকেট সভার পরে আসলে বোঝা যাবে যে সবার সিদ্ধান্ত কি হয়, যে শিক্ষার্থীরা হলে থাকবেন বা একাডেমিক কার্যক্রম চলবে সেটা বিকাল 3:30 যে সভা রয়েছে সেই সভার পরে আসলে বিস্তারিত জানা যাবে। যেহেতু আজ এবং আগামীকাল শনিবার ক্যাম্পাস বন্ধ, সেই হিসাবে শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন। এই ছিল চুয়েট থেকে আমার কাছে থাকা আসলে সর্বশেষ। আমাদের সহকর্মী AKM নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরে একযোগে চলছে 46তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা, চলবে বেলা 12টা পর্যন্ত। পরীক্ষার খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, BCS পরীক্ষা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, ছোট করে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি তিতুমির সরকারি কলেজে। আপনি জানেন যে 46তম BCS পরীক্ষা যেটি অংশগ্রহণ করেছে আজকে সারা দেশ থেকে বিভিন্ন জেলার এবং উপজেলার শিক্ষার্থীরা, এবং এই 46তম BCS পরীক্ষায় 3,38,000 পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করেছে, মূলত 3,140টি পদের বিপরীতে। এবং সারা দেশব্যাপী এই পরীক্ষাটি চলছে। সারা দেশের যে বিভাগীয় শহরগুলো রয়েছে ঢাকা সহ আরও 7টি, সর্বমোট 8টি বিভাগীয় শহরে চলছে এই BCS এর পরীক্ষা। এবং এই BCS পরীক্ষায় আমরা যে কেন্দ্রে অবস্থান করছি সেই কেন্দ্রে আমরা যেটি লক্ষ্য করেছি যে সকাল 8:30 থেকে মূলত শিক্ষার্থীরা ঢুকতে শুরু করে পরীক্ষার কেন্দ্রে, এবং সকাল 9:30 পর্যন্ত চলে পরীক্ষার্থীদের প্রবেশ। এবং 9:30 থেকে পরীক্ষার যারা কর্তৃপক্ষ রয়েছেন বা যারা গার্ড রয়েছেন তারা মূলত উত্তরপত্র দিতে শুরু করেন, এবং ঠিক 10টায় বেল বাজার সাথে পরীক্ষা শুরু হয় এবং এই পরীক্ষা চলবে বেলা 12টা পর্যন্ত। মূলত প্রিলিমিনারি বা MCQ নৈর্ব্যক্তিক পরীক্ষার যে প্রথম ধাপ BCS এর সেটি আজ অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই পরীক্ষাটি 200 মার্কেরই অনুষ্ঠিত হবে। এবং আমি আপনাকে দেখাতে চাই যে এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন সেই পরীক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তারা অনেকটাই তাদের যে যারা আত্মীয় স্বজন বা ভাই বোন বা পুত্র কন্যা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য প্রতীক্ষা করছেন একটি আশা নিয়ে বা একটি ভরসা নিয়ে। মূলত এই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা এসেছেন এবং তাদের যে আপনজনদের যে পরীক্ষা বা পরীক্ষার মধ্যে যে সফলতার যে বিষয়টি সেই বিষয়টি তারা মূলত আশা করছেন। সারা দেশে যে পরীক্ষা চলছে 8টি বিভাগীয় শহরে, এর মধ্যেও সর্বমোট 215টি কেন্দ্র রয়েছে, 215টি কেন্দ্র রয়েছে BCS এর জন্য, এবং ঢাকায় মূলত 96টি কেন্দ্র রয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ তে মূলত পরীক্ষা চলছে। এবং এই 3,140টি পদের বিপরীতে মূলত পরীক্ষা দিচ্ছে 3,38,000 জন। এবং এই 3,140টি পদের মধ্যে 1,682 জন সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন 16 জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে, বিভিন্ন বিষয়ে ক্যাডার থেকে BCS পরীক্ষায় 520 জন নেওয়া হবে এবছর। এবং এর সাথে প্রশাসনে 274, পররাষ্ট্রে 10, পুলিশে 80 জন, আনসারে 14 এবং মৎস্যে 26 জন ও গণপূর্তে 65 জন এবছর নেওয়া হবে বলে জানিয়েছে BCS কর্তৃপক্ষ। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানকার যে পরীক্ষার হলে যে আইন শৃঙ্খলার যে বিষয়টি সেই বিষয়টি এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা মূলত এই বিষয়টি তদারকি করছেন এবং সুশৃঙ্খলভাবে যারা পরীক্ষার্থীর সঙ্গে এসেছেন তারা এখানে তাদের পরীক্ষার্থীদের জন্য অপেক্ষা করছেন। তো এই ছিল তিতুমির সরকারি কলেজ থেকে BCS পরীক্ষার সর্বশেষ তথ্য। জ্যোতি, BCS পরীক্ষার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। দেখছেন দেশ জনপথ লাইভ। দেশ জনপথ লাইভ। জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, তবে তীব্র গরমে জনসংযোগ ব্যাহত হচ্ছে বলে জানান তারা। প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনার ওখানে প্রচারণা কেমন চলছে জানাবেন আমাদেরকে। জি জ্যোতি, যেমনটি বলছিলেন আগামী 8ই মে
নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এখানে 5 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এইখানেই প্রচারণা চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আশিস ভট্টাচার্য তিনি তালা প্রতীকে নির্বাচন করছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যারা এলাকার জন্য কাজ কাম করবেন তাদেরকে তারা ভোট দিবেন বলে জানিয়েছে এবং প্রার্থীরা বলছেন যে তারা এলাকার উন্নয়নের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন, যেভাবেই হোক তারা এলাকার উন্নয়ন করবেন, যে কোনো প্রয়োজনে তারা সাধারণ ভোটারদের পাশে থাকবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো এখানে যে চেয়ারম্যান প্রার্থী তিনি প্রচারণা চালাচ্ছেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব আশিস ভট্টাচার্য। আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে তিনি ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন এবং তিনি তো ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো আপনি আসলে কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? হ্যাঁ, আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নাম আশিস ভট্টাচার্য। আমি কালিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। আমি এই আসলে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন অংশগ্রহণ করছি। আগামী দিনে প্রতীক বরাদ্দ হওয়ার পরেই আমি ভোটারদের ধারে ধারে যাচ্ছি। ভোটাররা আমার প্রতি ব্যাপক সাড়া দিচ্ছে। নতুন প্রার্থী হিসেবে আমাকে অনেক সাড়া দিচ্ছে। আমি প্রত্যেকের সাথে মত বিনিময় করছি যে তারা আমাকে অনেক ভোট দিবে এবং আমি প্রত্যাশা করি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হব, এতটুকু আমি প্রত্যাশা করি। আর আগামী দিনে আমি ভোটারদের বলছি যে আসলে ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচিত হওয়ার পরে তাদের কাছে আমি একটা প্রত্যাশা ব্যক্ত করছি যে তাদের সাথে থাকবো, তাদের সুখ দুঃখে পাশে থাকবো এবং তাদের সকল উন্নয়ন সমন্বয়ের পাশাপাশি কাজ করব, এতটুকুই তাদের বলছি। আর আমার কথা শুনে আমাকে ভালোবেসে ভোটাররা আমাকে অনেক প্রত্যাশা করছে আমার প্রতি যে না, তাকে দিয়ে আমাদের আগামী দিনে প্রতিনিধি হিসেবে ভালো একজন প্রতিনিধি আমরা তাকে পাবো, এতটুকুই তারা আমাকে বলছে। আমি ভোটারদের কাছ থেকে বিপুল পরিমাণ ছাড়া পাচ্ছি যে, আর এই নির্বাচনটা আসলে অনেক জাঁকজমকপূর্ণ নির্বাচন হচ্ছে, ভোটারদের প্রতি অনেক সাড়া। আর তারা, আমি মনে করি তারা একটা অংশগ্রহণমূলক নির্বাচনে তারা ভোট সেন্টারে আসবে এবং তাদের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করবে, এতটুকুই। জি, যেমনটি শুনছিলেন আসলে প্রার্থীরা অবশ্য আশা করছেন যে আগামী 8ই মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি শান্তিপূর্ণভাবে ভোট হলে অবশ্যই প্রার্থীরা তারা তাদের যে ভোটারদের যে ভোটাধিকার তারা সেভাবে আসলে ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে বলে ভোটাররাও আমাদেরকে তেমনটি যায়। এবং নির্বাচনী যে প্রিজাইডিং অফিসার বা এখনকার যে দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকল প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পাচ্ছে এবং তারা তাদের নিয়ম মেনেই, নির্বাচনী যে আচরণবিধি মেনেই তারা তাদের প্রচারণা চালাচ্ছে। তো জ্যোতি, এই ছিল নড়াইলের কালিয়া থেকে নির্বাচনী প্রচারণা সর্বশেষ। নড়াইল থেকে শরীফুল ইসলাম নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মুরগির দাম বাড়তি। বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ উদ্দিন। ফরিদ, বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ফেনী শহরের সুলতান আহমদ পৌর হকার্স মার্কেটে। এইখানে বাজারে ঘুরে যেটি আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে এবং ভোক্তাদের সাথে কথা বলে জেনেছি, বাজারে পরিস্থিতির মধ্যে আজকে গরুর মাংস হাটসহ বিক্রি হচ্ছে 800 টাকা, আর হাট ছাড়া 900 টাকা বিক্রি হচ্ছে। সাদা মুরগি
200 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, লাল মুরগি 230 টাকা। বাজারে যেটি ঘুরে দেখা গেছে সবজির মূল্য অনেকটা স্থিতিশীল রয়েছে, তবে শাকের মূল্য কিছুটা বেড়েছে। আগে যেটি 20 টাকা প্রতি বিক্রি হতো সেটি 30 টাকা হচ্ছে, এভাবে শাকের মূল্যটা কিছু বেড়েছে। আমি ব্যবসায়ী বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে প্রচণ্ড রোদের কারণে শাক সবজি ওইভাবে উৎপাদনটা অনেকটা কম হচ্ছে, এই কারণে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। এছাড়া মাছ বাজারে যেটি গিয়ে দেখলাম মাছের দাম কিছুটা নাগালের মধ্যে রয়েছে, তবে বুদি বনহরি সেটাও নাগালের মধ্যে রয়েছে, কিন্তু ব্যবসায়ীরা কিছু ব্যবসায়ী ভোক্তাদের থেকে অতিরিক্ত দামও নিচ্ছেন, এমনও অভিযোগ আমরা ভোক্তাদের সাথে কথা বলে জেনেছি। ভোক্তাদের যেটি অভিযোগ তারা দাবি করেছেন প্রশাসনের পক্ষ থেকে যদি সঠিকভাবে বাজার মনিটরিং করা হয় তাহলে জিনিসপত্রের দাম অনেকটা নাগালের মধ্যে তারা কিনতে পারবে। এই অন্যদিকে প্রশাসন সূত্র যেটি জানিয়েছে তারা তাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে, তারা চেষ্টা করছেন ভোক্তারা যেন নাগালের মধ্যে জিনিসপত্র এবং সবজি মাছ শাকসবজি দ্রব্যমূল্য যেন স্থিতিশীলের মধ্যে কিনতে পারেন, তারা সেই বিষয়টি চেষ্টা করছেন নাগালের মধ্যে রাখার জন্য। তবে গত এক সপ্তাহের মধ্যে সবজির বাজার এবং মাছ মাংসের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। এই অবস্থা থাকলে ক্রেতারা বলছেন ভোক্তারা বলছেন তাহলে কিছুটা স্বস্তি থাকবে, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লোভের জন্য তারা দাম বাড়িয়ে দেয়। বিষয়টি যেন সঠিকভাবে প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়, তারা এই বিষয়ে দুর্যোগ জানিয়েছেন। আমার কাছে এই ছিল ফেনী পৌর সুলতান হকার্স মার্কেট থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী শেখ ফরিদ উদ্দিন যুক্ত ছিলেন ফেনী থেকে। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।